প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আচ্ছা, শেখ হাসিনা সরকারের পতনের পর মেইন অভিযোগগুলি প্রধান প্রধান কি? প্রধান অভিযোগই ছিল শেখ হাসিনার চারিপাশ ঘেরা সিন্ডিকেট বা আওয়ামী লীগের যেসব নেতা দুর্নীতি করেছে তাদের ইতিহাস নিয়ে। দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, সেটাই তো শেখ হাসিনার পতনের কারণ। আর স্বৈরাচার বলা হোক আর ফ্যাসিস্ট বলা হোক, এগুলি তো কথার কথা। স্বৈরাচার এর আগে বাংলাদেশে ছিল না? ছিল। স্বৈরাচার এরশাদ ছিল, পতন হয়নি, হয়েছে, কিন্তু তখনও কিন্তু এইরকম আজকের যে অবস্থাটা সেরকম হয়নি। দলটিকে কার্যক্রম নিষিদ্ধ করেছে। তখন কি এরশাদের দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল? না, করা হয়নি। দুর্নীতি তো দুর্নীতি। যখন কদিন আগে নির্বাচন হলো, নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলো। বিএনপি ক্ষমতায় আসার পর আজকে কতদিন, 2 সপ্তাহ এখনো হয়নি, বিএনপির পিছনে ওরা অলরেডি লেগে গেছে। জামাত, এনসিপি এবং ওই সমমনা দলগুলি যারা ইসলামের রাজত্ব কায়েম করতে চায়, যারা শরিয়া চায়, যারা দেশটিকে আবার মধ্যযুগীয় বর্বরতার আশেপাশে নিয়ে যেতে চায়, যেমনটি ডক্টর ইউনূসের আমলে হয়েছিল। সারা দেশের মানুষ এরকম নৈরাজ্য, এরকম মব এর আগে দেখেনি। মব কথাটিও বহুত প্রচলিত হয়েছে। মব কি, মব কেন, মব কত প্রকার এবং কি কি 18 মাসের ইউনূস শাসনে বাংলাদেশের মানুষ দেখেছে। আশ্চর্য, এই 18 মাস দেশটি যিনি শাসন করেছেন তিনি নাকি নোবেল শান্তিতে নোবেল পেয়েছেন। এই শান্তির এই দূত আমাদের দেশে এসে একেবারে নৈরাজ্যের চূড়ান্ত পর্যায়ে বিচরণ করেছে। স্বার্থপরতা ছিল ডক্টর ইউনূসের। কি সুযোগ সুবিধা তিনি নেননি। নিজের মামলা মকুফ, ট্যাক্স মকুফ, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, সব কিছু মিলিয়ে ইউনূস কিন্তু তার যত কিছু প্রয়োজন সব নিয়েছে। ইউনূস কিন্তু আরেক ধান্দাবাজ। 1/11-এর সময় কিন্তু তাকে বলা হয়েছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার জন্য, তিনি হয়নি। কারণ তিনি শর্ত দিয়েছিলেন কম সময়ের মধ্যে, কম সময়ে উনি নাই। কারণ উনি খুব ভালো করেই জানেন উনার ধান্দাবাজি করার জন্য একটু বেশি সময়ের প্রয়োজন। যার ধরুন তখন তিনি হননি। তাকে অফার দিয়েছিল সেনাবাহিনী, তখন তিনি নেননি। কেন নেননি? তিনি একটু বেশি সময় চান। তিনি ওখানে রাজনৈতিক দল করতে চেয়েছিলেন, ব্যর্থ করেন। পরে কি করলেন? পোলাপানগুলিকে দিয়ে রাজনৈতিক দল করালেন এনসিপি। এইগুলির পিছন থেকে সরে পড়লেন। আমি যদি বলি, এই যে এনসিপি ডক্টর ইউনূসের দল, এনসিপির পোলাপানগুলি এরা তো জামাতের, ওরা তো মাদ্রাসা পড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, শিবিরের। তাদেরকে দিয়ে তিনি এনসিপি করিয়েছেন। শিবির ন্যাচারালি ওরা যে শিবিরের, পরবর্তীতে আমরা প্রমাণটা পাই নাই। নির্বাচনে এরা যায় নাই, জামাতের সঙ্গে ইলেকশন করে না, জামাতের সঙ্গে ইলেকশন করছে, তাই না? অন্তর ধরা যাক জামাতের, তারা কিন্তু বিএনপির কাছেও যেতে চেয়েছিল বলে লোক দেখানো একটা আবেদন করেছিল। জানে যে বিএনপি তাদেরকে নেবে না বা এত আসন দেবেও না, তো তাদের গন্তব্য তো তাদের ফাদার জামাতে ইসলাম রয়ে গেছে, তারা ওখানেই যাবে। যে জায়গা মতো তাদের যেতে হবে, সেই জায়গা মতোই তারা ঠিকঠাক মতো গিয়েছে। আমি প্রশ্নটা আজকে একটা প্রশ্ন করতে পারি, সেটা হলো আওয়ামী লীগের পতনের পর
আওয়ামী লীগ যদি দুর্নীতির জন্য দায়ী হয়, হাজার হাজার কোটি টাকা দেশে বিদেশে আওয়ামী লীগ প্রচার করে থাকে, ভাই 18 মাসে কি হয়েছে? এই 18 মাসের দুর্নীতি, অনেকেই তো বলে যে 17 বছরের দুর্নীতিকেও হার মানিয়েছে। সবগুলি দুর্নীতি। উসমান হাদি মারা যায়নি, উসমান হাদিকে হত্যা করা হয়নি? হয়েছে। কেন হয়েছে? ওই ধরা পড়েছে ভারতে, ওরা এখানে আসলে পরে সব বেরোবে। উসমান হাদি নিজে বলেছে, উসমান হাদির বক্তব্য, এই এনসিপি জুলাইকে হাইজ্যাক করে তারা ক্ষমতাসীন হয়েছে না, শুধু ক্ষমতার দাপটি তারা শুধু দেখায়নি, পকেট বুঝাই করেছে পয়সা দিয়ে। এই সমস্ত পোলাপানগুলির 5 টাকা রিক্সা ভাড়া ছিল না। আচ্ছা, ওদের বাড়ি ঘর দেখে বুঝেন না কোত্থেকে আসছে? জমিদার বলুক আর যাই বলুক, ওদের বাড়ি ঘর দেখলেই তো বোঝা যায়। ওদের পরিচয় টুকু জানলে, বাপদাদার পরিচয় দেখলেই তো বোঝা যায় এরা কোত্থেকে আসছে। ওরা চুরি করেছে। ওরা এবারের যে ইফতার, এর আগের বারের ইফতারের কথা কি আপনাদের মনে আছে? এনসিপি হওয়ার পরে প্রথম ইফতার করেছিল 5 স্টার হোটেলে, এবং কি পরিমাণ পয়সা খরচ করেছিল, দল করলো। তারা কোত্থেকে পয়সা আসে? ওরা কি করতো? ওরা বেকার ছিল। এরা কিসের মেধাবী ছিল? মেধাবী হলে চাকরি পায়নি কেন? কোন মেধাবী তার নিজের যোগ্যতায় চাকরি পায়নি? ওরা যে পড়াশোনা করে, ওরা চাকরি করতে চায়নি। ওরা ওই ধান্দাবাজি, বিশ্ববিদ্যালয়ে বসে বসে ধান্দাবাজি করার ধান্দা করেছে। আর আসিফ নজরুল এদেরকে পিক আপ করেছে, ডক্টর ইউনূস ওদেরকে পিক আপ করেছে তার মেটিকুলাসলি ডিজাইনকে সফল করার জন্য। ওদের যা প্রয়োজন তাই দিয়েছে। এই জুলাই বিপ্লবকে সংগঠিত করার জন্য এইসব পোলাপানকে যে পরিমাণ সুযোগ সুবিধা, পয়সা, যত কিছু ক্ষমতা দেওয়া, সবকিছুই তারা দিয়েছে। তারা ইচ্ছা মতো দুর্নীতি করেছে। এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক। ওরা কি করতো? যে ওদের আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কি ছিল? আমার পরিষ্কার মনে আছে, ইউনিভার্সিটিতে একটি পোলাপান যা করে, ড্যান্স করতেছে, তার একটা ছবি দেখলাম। বেকার যুবক, ইউনূস তাকে নিয়ে বানিয়েছেন সরকারে। পরিণতিটা কি হলো? এই ছেলেটি ক্রিকেট থেকে শুরু করে ঢাকার মেয়র পর্যন্ত হস্তক্ষেপ করে অনেক বিতর্ক করেছে। তার যে সচিব, সেও তো 100 কোটি টাকা কামিয়েছে। তাহলে শেখ হাসিনার বাড়ির চাকর যদি 400 কোটি টাকা কামায়, তাহলে খুব বেশি হয়েছে নাকি? এখন আসুন অন্যান্যগুলি। ডক্টর ইউনূসের সুযোগ সুবিধার কথা বললাম, এরপরে অন্যান্য উপদেষ্টারা, রেজওয়ানা কতগুলি পয়সা কামিয়েছে, শত শত কোটি টাকা। তারপর আসিফ নজরুল, এবং আসিফ নজরুল গং, এদের একটা গং, গং বলছি এই কারণে এদের সঙ্গে কয়েকজন আছে, আমি অনেকের নামও নিতে চাই না। কয়েকজন নিউ ইয়র্কেও ছিল। ওরা পয়সা কামায়নি? ওরা পয়সা কামিয়েছে। আসিফ নজরুলের কি ছিল? এখন বলতে পারেন যে এরা পয়সা কামায় দুর্নীতি, ওরা ওই আরেক ধান্দা করছে। ওরা ওরা কিন্তু দেশ থেকে ভাগেনি। ওরা প্রমাণ করতে চাচ্ছে যে তারা দুর্নীতি করে না, তারা দেশে আছে। যেমন আওয়ামী লীগ যেমন ব্যাগে চলে গেছে, পালিয়েছে, আত্মগোপন করেছে, ওরা কিন্তু পালায়নি, এখন আত্মগোপন করে নাই। কারণ তারা আরেক পলিসি নিয়েছে। ওই যে ওইটাও ওদের এই যে ক্ষমতা যাওয়ার পরের যে তাদের চরিত্র, এটাও কিন্তু মেটিকুলাসলি ডিজাইনেরই একটা অংশ। আওয়ামী লীগ পালিয়েছে আমরা, কারণ তারা চুর, তারা পালিয়েছে। আমরা চুর না, আমরা পালাই নেই। ইয়ে কি বলে আপনার আসিফ নজরুল কিন্তু কথা বলেছে যে আমি পালাবো কেন, আমি তো চুরি করিনি, আমি তো অন্যায় করিনি। আসলে সেই সবচেয়ে বড় চোর।
এই সজীব ভুইয়া আজকে ব্যাংক অ্যাকাউন্ট 14 গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট দেখালে কি হলো? টাকা কিভাবে রাখতে হয়, কোথায় যেতে হয়, কিভাবে দিতে হয়, এটা মানুষ বুঝে না? সবই বুঝে। টাকা কি শুধু শ্বশুর বাড়িতে কেউ রাখে আর মামার বাড়িতে রাখে বা বন্ধুর কাছে রাখে? টাকা রাখার আরো বহু জায়গা আছে। এটাই আন্তর্জাতিক হুন্ডি ব্যবসা বলুন, আর আন্তর্জাতিক চোরা কারবারি বলুন, আন্তর্জাতিক ভাবে পয়সার যে লেনদেন হয়, সেটি বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো বুঝে না, কিন্তু আমরা কিন্তু বিদেশ থাকি, আমরা কিন্তু রেমিটেন্স পাঠাই, আমরা রেমিটেন্স যোদ্ধা। আমরা কিন্তু বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য মধ্যপ্রাচ্য বলুন, ইউরোপ বলুন, আমেরিকা, কানাডা বলুন, আমরা কিন্তু পয়সা পাঠাই। মাথার গাম পায়ে ফেলে এখানে শ্রমিকরা কাজ করে, তারা কিন্তু দেশে পয়সা পাঠায়। আর আসিফ নজরুলরা সেই পয়সা চুরি করে। এটাই বাংলাদেশের রাজনীতির বাস্তবতা। তাহলে ওরা যে পলিসি নিয়েছে যে ওরা দেশ থেকে যাবে না, ওদেরকে ধরাও হচ্ছে না, সরকার তাদেরকে ধরছেও না, তদন্ত চলছে, ধরবে। তবে আমি নিশ্চিত আপনাদেরকে বলতে পারি, এই আসিফ নজরুলরা একদিন ধরা খাবে। কিন্তু আমি চাচ্ছি ওরা ধরা খাবার আগে যেন পালাতে না পারে। ওরা পালাবে, আলটিমেটলি তারা পালাবে। আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ মিনিটে পালিয়ে গেছে, এরা সময় নিবে। ওরা বোঝাতে চাচ্ছে যে না, আমরা চুরি করিনি, ডাকাতি করিনি, অন্যায় করিনি, আমরা দেশ ছাড়বো কেন বলছে, তারা বলা শুরু করছে। তাই বলছি যে এরাও পালাবে, আলটিমেটলি ওদের পালাতে হবে। ওদের বিদেশে বাড়ি ঘর করে অলরেডি। আসিফ নজরুলের বাড়ি নিউ ইয়র্কে একাধিক। বিদেশি ব্যাংকগুলিতে খোঁজ নিলে তার অনেক পয়সা পাওয়া যাবে। আমি বারবার পয়সা বলি এই কারণে, আমরা তো বাংলায় টাকা বা পয়সাই বলি। লক্ষ লক্ষ ডলার, কোটি কোটি ডলার ওরা বিদেশে পাচার করেছে। আর দেশে এখন যেহেতু আছে, ও আবার তার নিজের কাজে ফিরে গেছে। আমি বুঝি না, একটা লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে রাজনীতি করবে না ছাত্রদেরকে পড়াবে? সে তো ছাত্রদেরকে পড়ায় নাই। এই মূর্খ আসিফ নজরুল যে কাজটি করেছে সেটা হলো ছাত্রদের মগজ ধুলাই করেছে। শিক্ষিত যখন অশিক্ষিতের মতো কাজ করে তখন তাকে মূর্খই বলতে হয়। এই মূর্খ বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কওমি মাদ্রাসা থেকে যে সমস্ত ছেলেরা এসে ভর্তি হয়েছিল, ওদেরকেই তিনি পিক আপ করেছেন। যেগুলি আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের লুঙ্গির নিচে ছিল, ওদেরকেই তারা পিক আপ করেছিল। কারণ তারা জানে যে ওদেরকে দিয়েই মেটিকুলাসলি যে ডিজাইন, সেটা সফলভাবে করা যাবে, এবং তারা সফল হয়েছে। আওয়ামী লীগ ধরতে পারেনি, কারণ আওয়ামী লীগ বিভোর ছিল দুর্নীতিতে, ঘুমেছিল। এত টাকা ছিল আওয়ামী লীগের যে আওয়ামী লীগ ভেবেছিল যে জমিদার তো তারাই, আর কে জমিদার? এই যুগের জমিদার তারাই। যার ধরুন তারা এই যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, না আওয়ামী লীগ টের পেয়েছে, না গোয়েন্দারা টের পেয়েছে। কেন পায়নি? ঘটনাটি তো একদিনে ঘটেনি, অন্তত 1-2 বছর তো লেগেছে ঘটনা ঘটাতে। পারেনি কেন? ডক্টর ইউনূস বিদেশ বসে বসে ষড়যন্ত্র করছে, আর দেশে আসিফ নজরুলরা সেই এই লিঙ্কের সঙ্গে, পুরা নেটওয়ার্কের সঙ্গে এরা কয়েকজন জড়িত। এবং তারা যেভাবে সফল হইতে হয় তারা সেভাবে সফল হয়েছে। কেউ ভেবেছিল এই শেখ হাসিনা সরকারকে 36 দিন আন্দোলন করে কেউ নামিয়ে ফেলবে, দেশ ছাড়া করবে? না, কেউ ভাবেনি। আমিও ভাবিনি, আপনিও ভাবেননি, কেউ ভাবেনি। আজকে যিনি প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু ভাবেনি। বাস্তবতা এরকমটি হয়েছে, যেহেতু নতুন এক ধরনের ডিজাইনে এই জঙ্গিরা যেভাবে জঙ্গি হামলা করে,
আমাদের এই জুলাই বিপ্লবটি ছিল এক ধরনের জঙ্গি হামলার মতো অতর্কিত। মাত্র 37 দিনেই সরকারকে পতন ঘটাতে হয়েছে। যাই হোক, বলছিলাম দুর্নীতি নিয়ে। ডক্টর ইউনূস থেকে শুরু করে এই এনসিপির প্রথম সারির যে 5-6 জন রয়েছে, তারা আসিফ নজরুল, প্রেস মিনিস্টার সাবেক, যাকে ডাস্টবিন শফিক বলা হয়, সে সহ মিডিয়ায় যারা জড়িত ছিল, যারা বিদেশের রাষ্ট্রদূতের জব নিয়ে চলে গেছিল, ওদেরকে সবাইকে গ্রেপ্তার করা উচিত এবং ওদের সমস্ত অপকর্ম দুর্নীতির তল্লাশি করা উচিত। তখনই বেরুবে এবং ভবিষ্যতে কেউ এই ধরনের কাজ করতে সাহস হয়তো পাবে না। রাজনীতির শিক্ষা একেবারে হয় না তা ঠিক না, একেবারে হয় না তা ঠিক নয়, হয় ধীরে ধীরে হয়, আস্তে আস্তে হয়। যখন হয় তখন টু লেট। তারা তখন বুঝতে পারে না যে পদ্মা, মেঘনা, যমুনা দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে। প্রিয় দর্শক, তাই বলছিলাম আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব, ডক্টর ইউনূসের 17 মাস 18 মাসের শাসন আমলে যে সমস্ত উপদেষ্টারা দুর্নীতি করেছে, সব পত্রপত্রিকায় আসছে, কোনো বানানো কাহিনী নয়, ওদেরকে গ্রেফতার করা হোক, ওদের হিসাব নেওয়া হোক। এনসিপির প্রথম সারির অন্তত 10 জনকে এই প্রক্রিয়ায় আনা হোক, জামাতের কতিপয় ব্যক্তি সহ। তবেই আমাদের সেই 18 মাসের অনেক রহস্য বেরিয়ে আসবে, সাথে সাথে হাদি হত্যার রহস্য বেরিয়ে আসবে। হাদি কে কি বলে, ওরা বলছিল না মির্জা আব্বাস হত্যা করেছে, হাদিকে মির্জা আব্বাস হত্যা করেনি, হাদিকে ভারত হত্যা করেনি, আওয়ামী লীগ করেনি, হাদিকে হত্যা করেছে ওরাই, যারা হাদিকে লালন পালন করেছে। আবার প্রয়োজনে যখন তাকে সরিয়ে দিতে হলো, তারা ঠিক মতো তাদেরকে সরিয়ে দিয়েছে। এটাই রাজনীতির বাস্তবতা। এখন এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল অন্য ইস্যু নিয়ে কথা বলবো। খুদা হাফেজ।